শিরা 76 জিনপুরী রহস্য। ঘড়িতে তখন রাত 1টা। গভীর ঘুমে তলিয়ে আছে শান্ত। হঠাৎ করে অনুভব করল কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নরম তুলতুলে হাত। ঘুম থেকে জেগে উঠে বসল শান্ত। রুমের ভেতর কেউ নেই। তখনই ফোন বেজে উঠল। প্রিয় লিসনার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা পরীর সাথে প্রেম সিজন 1 শুনেননি তারা সিজন 1 শুনে নেবেন। সিজন 1 আমার এই চ্যানেলে দেওয়া আছে। আমি এই ভিডিও এর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা শুনে নেবেন। তাহলে গল্পটা শুরু করা যাক। শান্ত মোবাইলটা হাতে নিয়ে দেখে হুরায়রা ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করলো শান্ত। ওপাশ থেকে হুরায়রা বলল, কি ব্যাপার, কল হতেই ধরে ফেললে যে? ঘুমাওনি? ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে মনে হলো কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তাই ঘুম ভেঙে গেল। আচ্ছা, আমাকে রেখে অন্য মেয়ের সাথে প্রেম করা হচ্ছে? আরে না, তুমি যা ভাবছো তাই নয়। তুমি তো জানোই অতীতে আমার সাথে কি হয়েছিল। পরিলোকের মেয়ে হুরায়রার সেই ভয়ানক স্মৃতি আজও আমাকে তাড়া করে। আচ্ছা, বুঝেছি। আর যদি রাতের বেলায় দেখো কেউ তোমার মাথায় হাত বুলাচ্ছে, তাহলে ধরে নিও তোমার মানবী হুরায়রা তোমার মাথায় হাত বুলাচ্ছে। শান্ত একটু হেসে বলল, এত রাতে তুমি ঘুমাওনি কেন? কি করে ঘুমাই বলো? প্রতি রাতেই তুমি এসে ঘুম কেড়ে নাও। আমি আবার ঘুম কাড়লাম কিভাবে? ঘুম তো কেড়েছই। তোমাকে কাছে পাওয়ার আশায় রাতে ঘুম হয়ই না। কোলবালিশটাকে তুমি মনে করে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। ওরে ফাজিল মেয়ে রে, দিন দিন তো তুমি ভারী দুষ্ট হয়ে যাচ্ছ। তুমি তো আমাকে দুষ্টুমি শিখিয়েছ। ওকে ওকে, আর বলতে হবে না, এবার ঘুমাও। সকালে তো ক্লাস আছে নাকি? ওকে, গুড নাইট। এই বলে হুরায়রা ফোন রেখে দিল। শান্ত ফোন রেখে ঘুমিয়ে পড়ল। সকালে যখন ঘুম ভাঙল তখন সকাল 8টা। ঘুম থেকে উঠেই শান্ত ফ্রেশ হয়ে কলেজের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। শান্তর মা পেছন পেছন ডাকতে লাগলেন, শান্ত, সকালবেলা খালি মুখে কই যাস? কিছু তো খেয়ে যা। শান্ত পেছন ফিরে বলল, এখন খেতে ভালো লাগছে না মা, বাইরে কিছু খেয়ে নিব। বাইরে যে খাবি টাকা নিয়ে যা। লাগবে না, টাকা আছে। এই বলে শান্ত বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কলেজ গেটে দাঁড়িয়ে হুরায়রা শান্তর জন্য অপেক্ষা করছে। শান্ত যখন কলেজ গিয়ে পৌঁছালো তখন হুরায়রা বলল, কে মিস্টার, এই বুঝে আসার সময় হলো? সে কখন থেকে অপেক্ষা করছি। না, আসলে রাস্তায় জ্যাম তো, তাই আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা, হয়েছে হয়েছে, এবার তাড়াতাড়ি ক্লাসে চলো, দেরি হয়ে যাচ্ছে। ক্লাসে যাবে? পাগল নাকি? আজকে ক্লাস করব না। দুজন মিলে ঘুরবো ফিরবো খাবো। সেটা না হয় হবে, কমপক্ষে ইংরেজি ক্লাসটা করে যাই। আজকে স্যার পরীক্ষার সাজেশন দিবে। উফ হুরায়রা, তোমাকে নিয়ে না পারা যায় না। সারাদিন পড়া পড়া আর পড়া। এত পড়তে পারো তুমি? কি করবো বলো? নিজের জন্য তো অন্যের ক্ষতি করতে পারবো না, তাই পড়তে হয়। অন্যের ক্ষতি মানে? হুরায়রা বড় বড় চোখে শান্তর মুখের দিকে তাকিয়ে ঢোক গিলে বলল, না মানে বলছিলাম কি, যদি পড়ালেখা না করে আড্ডা দেই, তোমারও ক্ষতি আমারও ক্ষতি, তাই বললাম আর কি। শান্ত কিছু বলতে যাচ্ছিল, হুরায়রা তাকে থামিয়ে দিয়ে বলল, আর কোনো প্রশ্ন নয়, এবার চলো ক্লাসে, পরে কথা হবে। হুরায়রা টানাটানিতে ইচ্ছা না থাকা সত্ত্বেও শান্ত ক্লাসে গেল। স্যার ইংরেজি ক্লাস করাচ্ছেন। স্যার ভালোভাবে ইংরেজি বুঝিয়ে দিচ্ছেন। হুরায়রা মন দিয়ে ক্লাস করলেও শান্ত সারাক্ষণ হুরায়রার দিকে তাকিয়ে ভাবছে কখন ক্লাস হবে। অবশেষে ক্লাস শেষ হলো। অন্যের কাছে ক্লাসটা উপভোগ্য মনে হলেও শান্তর কাছে ক্লাসটা ছিল বিরক্তিকর। ক্লাস শেষে শান্ত আর হুরায়রা বেরিয়ে পড়ল। যদিও হুরায়রা পরের ক্লাসটাও করতে চেয়েছিল, কিন্তু শান্ত টানাটানিতে বেরিয়ে আসতে বাধ্য হলো। এরপর দুজনে মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে আবারও হাঁটতে বের হলো। একটা রিক্সা চেপে পার্শ্ববর্তী এক পর্যটন কেন্দ্রে গেল দুজন। একে অন্যের হাত ধরে অনেকক্ষণ সেখানে ঘোরাঘুরি করলো। দুজনেই গল্প আড্ডায় ভালোই সময় পার করলো। দুপুর 2টার দিকে আবারও তারা ফিরে এলো। শান্ত হুরায়রাকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিজের রুমের বিছানায় গিয়ে শুয়ে মোবাইলে একটি গান প্লে করে শুনতে লাগলো। কিছুক্ষণ পরেই শান্তর মা ডাক দিলেন, শান্ত, এই শান্ত, ভাত খাবি আয়। মায়ের ডাকে সাড়া দিয়ে শান্ত খাবার টেবিলে গিয়ে বসলো। এরপর মা ছেলে মিলে গল্প করতে করতে দুপুরের খাবার শেষ করলো। খাবার খাওয়ার পর শান্ত কিছুক্ষণ ঘুমিয়ে নিল। বিকেলে ঘুম থেকে উঠে শিমুলের সাথে পাড়ার মাঠে খেলতে চলে গেল। শান্ত শিমুল যদিও কলেজে পড়ে, তারপরও তারা বিকেল হলেই মাঠে ক্রিকেট খেলতে দৌড় দেয়। ক্রিকেট খেলা যে তাদের রক্তে মিশে আছে। এক সপ্তাহ না খেয়ে থাকতে পারবে, কিন্তু একদিন না খেললে তাদের দিনটি যেন মাটি হয়ে যায়। দিনের সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ল, গোধূলি প্রান্তে যখন রঙের খেলা শুরু হলো, মিনার হতে যখন আজানের ধ্বনি ভেসে এলো, তখন খেলাধুলা বাদ দিয়ে শিমুল শান্ত মসজিদের উদ্দেশ্যে রওনা হলো। প্রায় 1 বছর ধরে দুজনেই নামাজের ভালো একটা অভ্যাস করেছে। সব ওয়াক্ত নামাজ তারা পড়ে। সময় মতো না পড়তে পারলে কাজা পড়ে নেয়, তাও নামাজ বাদ দেয় না। মাগরিবের নামাজ শেষ করে শিমুল শান্ত যার যার বাড়িতে চলে গেল। শান্ত মোবাইলটা হাতে নিতেই আটকে উঠল। হুমায়রা ফোন দিয়েছে। প্রায় 17টা মিসড কল।
আজ তো মহারানী মনে হয় রেগে আছেন। ফোন ব্যাক করার পর কি বলবেন কে জানে। শান্ত ফোনটা হাতে নিয়ে কল ব্যাক করলো। ওপাশ থেকে হুরায়রা ফোন রিসিভ করে বলল, কে মিস্টার, এত ফোন দিলাম ফোনটা রিসিভ করলেন না? কোনো মেয়ের সাথে প্রেম করছিলেন নাকি? দেখো হুরায়রা, তুমি এই এক কথা বারবার বলো না তো, আমার ভালো লাগে না। তুমি তো জানোই আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি, অন্য কাউকে না। হরে আমার প্রেমিক পুরুষ, তা এতই যখন ভালোবাসো ফোনটা রিসিভ করলে না কেন? আসলে বিকেলে তো আমরা মাঠে খেলায় ব্যস্ত থাকি, তাই ফোনের দিকে খেয়াল করিনি। ও, আমি তো ভুলে গিয়েছিলাম তুমি তো জাতীয় দলের সাবেক ক্রিকেটার। আবারও মস্করা শুরু করলে এবার কিন্তু ফোন কেটে দিব। আরে শোনো শোনো, রাগ করছো কেন? এত অল্পতেই রেগে গেলে তোমার সাথে তো দুষ্টুমি করাই যাবে না। ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম তুমি যে শয়তানের নানি, তোমার মাথা মানে তো দুষ্টুমির স্টোর রুম। শান্তর কথায় হুরায়রা হাহা করে হেসে বলে, উফ শান্ত, তুমি পারো বটে। আচ্ছা বাদ দাও সব কথা, যে কারণে ফোন করেছিলাম। আজকে স্যার যে সাজেশন দিয়েছিলেন তুমি কি লিখেছিলে? কিসের সাজেশন? আরে ইংরেজি সাজেশনের কথা বলছি। ওইগুলো লেখা তো দূরের কথা, আমি তো ক্লাসে করিনি, সারাক্ষণ তোমাকে দেখছিলাম। আসলে তুমি না, এখন সাজেশন কোথায় পাবো বলো? আরে এত চিন্তা করছো কেন? কালকে কলেজে গিয়ে লিজার কাছ থেকে নিয়ে নিবে। হুরায়রা কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই তার মা ডাক দিলেন, হুরায়রা এদিকে আয় তো। হুরায়রা শান্তকে বলল, এই শোনো না, মা ডাকছে, এখন ফোন রাখি। এ বলে হুরায়রা ফোন রেখে মায়ের কাছে গেল। রান্নাঘরে গিয়ে দেখলো তার ছোট বোন সুরাইয়া ভাপা পিঠা খাচ্ছে। হুরায়রার হাতে 2টি পিঠা দিয়ে মা বললেন, এই দুটো খেয়ে নে। হুরায়রা পিঠা দুটো হাতে নিয়ে মাকে জিজ্ঞাসা করলো, এগুলো কি মা? হুরায়রার মা অবাক চোখে তাকিয়ে বললেন, তুই এমন ভাব করছিস যেন এইসব পিঠা এই প্রথম দেখলি। এই পিঠাগুলো তো তোর খুবই প্রিয়। হুরায়রা কিছুটা আমতা আমতা করে বলল, কি মা তুমিও? আমি বলছি পিঠার নাম ভুলে গেছি। কি যেন নাম ছিল এই পিঠার? পাশ থেকে সুরাইয়া বলল, আরে আপু তুমি ভাপা পিঠার নাম ভুলে গেলে? এটা ভাপা পিঠা। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো, এটা ভাপা পিঠা। আসলে ইদানিং পড়ালেখার চাপে সব মাথা থেকে বের হয়ে যাচ্ছে। হুরায়রার কথা শুনে মা বললেন, এত চাপ নিতে কে বলেছে? নিয়মের চেয়ে বেশি পড়ার প্রয়োজন নেই। পাশের বাসার স্মৃতিকে দেখিসনি, পড়তে পড়তে শেষ পর্যন্ত মেয়েটার মাথাটায় সমস্যা হয়ে গেছে। আচ্ছা মা, আমি যাই, কলেজের অনেক পড়া বাকি আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। এ বলে হুরায়রা মায়ের পাশ থেকে সরে এলো। নিজের রুমে বসে পিঠাগুলো খেতে লাগলো সে। এত মজার খাবার সে আগে কখনো খায়নি। পিঠাগুলো খেতে খেতে সে বই খুলে পড়তে বসলো। পরিলোকের হুরায়রা মানবী হুরায়রা হয়ে পৃথিবীতে আছে, তবে কতদিন থাকতে পারবে এভাবে? একটুর জন্য আজকেও ফেসে যাচ্ছিল। মানবী হুরায়রা সবকিছু তার আয়ত্তে আনতে হবে। পড়তে পড়তে সে পুরনো দিনের কথা ভাবতে লাগলো। তার মনে পড়ে গেল সে কিভাবে পরি হুরায়রা থেকে মানবী হুরায়রা হয়ে উঠল। পরিলোকের হুরায়রা মানবী হুরায়রা হয়ে পৃথিবীতে এসেছিল আজ থেকে 7 মাস আগে। প্রায় 3 বছর আগে যখন শান্তকে ভালোবেসে তাকে পরিলোকে নিতে চেয়েছিল, তখন জিন সাধক হুজুর জিন আইদারুস আর পরি রুকাইয়ার সাহায্য নিয়ে তাকে শান্তর থেকে দূরে সরিয়ে দিয়েছিল। পরিলোকে ফিরে যাওয়ার পর জীবান গোলাপ পৃথিবীতে নিয়ে আসার অপরাধে সে 2 বছরের বেশি সময় বন্দী ছিল। অবশেষে রুকাইয়া রানী পরীকে অনেক মিনতি করে তাকে বন্দী থেকে মুক্তি করে। এরপরে রানী পরীর হাতে পায়ে ধরে হুরায়রা আবার পৃথিবীতে আসে। আজ থেকে প্রায় 7 মাস আগে হুরায়রা পৃথিবীতে আসে। পৃথিবীতে আসার আগে সে পরিলোকের সোনালী ঝর্ণায় গোসল করে নেয়। এই ঝর্ণার বিশেষত্ব হলো এই ঝর্ণার পানির রং সোনা রঙের। এই ঝর্ণায় গোসল করার কারণেই পরীরা এত সুন্দর হয়, কারণ এই ঝর্ণার পানির রয়েছে বিশেষ ক্ষমতা। হুরায়রা এই ঝর্ণায় গোসল করেছিল শরীর থেকে জীবান ফুলের ঘ্রাণ দূর করার জন্য। পৃথিবীতে আসার পর সে ভাবতে থাকে কিভাবে শান্তর কাছে যাবে। এমনই একদিন সে শান্তর কলেজের সামনে বসে আছে। এমন সময় দেখল একটি মেয়ে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছে। তখন তার বান্ধবীরা তাকে বলেছিল, হুরায়রা কি হয়েছে তোর? তখন পরি হুরায়রা বুঝতে পারে এই মেয়েটির নামও হুরায়রা। মেয়েটির নাম যেমন হুরায়রা, মেয়েটি দেখতেও তেমন হুরের মতো সুন্দর। এক ঝলকে যে কেউ মেয়েটির প্রেমে পড়ে যেতে পারে। মেয়েটির বান্ধবীরা হুরায়রাকে ধরে নিয়ে বাড়িতে নিতে চেয়েছিল, তবে হুরায়রার মুখ দিয়ে তখন রক্ত আসছে দেখে তারা হুরায়রার বাড়িতে ফোন দেয় এবং হুরায়রাকে নিয়ে হাসপাতালে যায়। হুরায়রার বাড়ির লোকজনও হাসপাতালে চলে আসে। হুরায়রার টেস্ট করে ডাক্তার জানায় হুরায়রা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। কথাটি শোনার সাথে সাথে হুরায়রার মা কাঁদতে লাগলেন। পরি হুরায়রা সব দেখছিল। তখনই তার মাথায় একটা বুদ্ধি চাপল, সে মানবী হুরায়রার দেহে প্রবেশ করবে। একটি মা তার মেয়েকে ফিরে পাবে, আর এই মানবী হুরায়রার মাধ্যমে সেও তার ভালোবাসার মানুষটাকে ফিরে পাবে। এই চিন্তাভাবনা থেকে পরি হুরায়রা মানবী হুরায়রার দেহে প্রবেশ করে। এরপর সে মাকে বলে তার টেস্ট যেন আবার করানো হয়। হুরায়রার কথা অনুযায়ী আবারও তার ব্লাড টেস্ট করা হয়। রিপোর্ট দেখে ডাক্তাররা রীতিমতো অবাক। হুরায়রার রক্ত একদম পরিষ্কার, রক্তে ক্যান্সারের কোনো অস্তিত্ব নেই। এরপর হুরায়রা মায়ের সাথে বাড়িতে যায়। সেই থেকেই পরি হুরায়রার মানবী হুরায়রা রূপে দুনিয়ায় বসবাস। এরপরে তো শান্তর সাথে ধাক্কা লাগা, ফোন নাম্বার আদান প্রদান, শুরু হয় প্রেম।
জানলার পাশে বসে নিজের অতীতের কথাগুলো ভাবছিল হুরায়রা। হঠাৎ করে তার ফোন বেজে উঠল। শান্ত ফোন করেছে। হুরায়রা ফোন রিসিভ করে বলল, হ্যালো। ওপাশ থেকে শান্ত বলল, এত হেলতে পারবো না, বসে আছি, এতেই ভালো আছি। হুরায়রা শান্তর কথায় হাহা করে হেসে বলল, হেলতে পারবে না, খেলতে তো পারবা। কি খেলবা বলো? আচ্ছা বলো তো আমি এখন কি খাচ্ছি? তুমি কি খাচ্ছ এটা আমি বুঝবো কিভাবে? মনের টান থাকলে সবই বোঝা যায়, তাই বুঝি। তা বলো তো দেখি আমি এখন কি করছি? হুরায়রা চোখ বন্ধ করে বলল, তুমি এই মুহূর্তে কালো টি শার্ট গায়ে দিয়ে খাটের উপর বসে চানাচুর খেতে খেতে আমার সাথে কথা বলছ। হুরায়রার কথায় শান্ত অবাক হয়ে বলল, আমি যা করছি তুমি তো হুবহু বলে দিলে, কি করে সম্ভব? বললাম না মনের মিল থাকলে সম্ভব, তাই বলে হুবহু বলে দেওয়া সম্ভব? এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আরে হাদারাম, তুমি ব্যাগের মধ্য থেকে মচমচ করে চানাচুর খাচ্ছ, ওই ব্যাগের শব্দ শুনেই বুঝলাম। তুমি তো বললে বসে আছো, তাই এটাও বললাম। আর কালো টি শার্টের কথা আন্দাজে বলেছি, কারণ তুমি তো কালো রঙের জামাই পছন্দ করো তাই। ও আচ্ছা তাই বলো। তোমার মাথায় বুদ্ধি আছে, এটা মানতেই হবে। বুদ্ধি আছে বলেই তো তুমি আমার আছো, তা না হলে তো অন্য কারো হয়ে যেতে। তা অবশ্য ঠিক বলেছ। আচ্ছা শোনো, এখন ফোনটা রাখছি, শিমুল ডাকছে। আচ্ছা ঠিক আছে। এ বলে হুরায়রা ফোন কেটে দিয়ে নিজের পড়ায় মন দিল। চাইলে সে অলৌকিক ক্ষমতা ব্যবহার করে পরীক্ষায় পাশ করতে পারে, তবে এটা পরিলোকের রানীর নিষেধ, কারণ এটা এক ধরনের প্রতারণা। তাই হুরায়রা মানুষের মতো পরিশ্রম করে পড়াশোনা করছে। শিমুলের ডাকে শান্ত বাইরে বের হয়ে জিজ্ঞেস করলো, কিরে বাইরে থেকে ডাকছিস কেন? ঘরে আয়। না ঘরে আসবো না। বলছি তোর কি এখন কোনো কাজ আছে? না কাজ তো নেই। কেন বলতো? আসলে বাড়িতে ভালো লাগছিল না তো, তাই তোর কাছে এলাম। দুজন মিলে একটু ঘুরে আসতাম। না রে, এখন বের হতে ভালো লাগছে না, তার চেয়ে বরং তুই ঘরে আয়, দুজনে ক্যারাম খেলি। সেটা অবশ্য মন্দ বলিসনি, চল তাহলে। এরপর শান্ত ঘরে গিয়ে ক্যারাম বোর্ড সেট করে দুজনে মিলে খেলতে শুরু করলো। ক্যারাম খেলা শান্তর খুবই প্রিয়, তাই সে নিজেই একটা ক্যারাম কিনে নিয়েছে। সময় পেলে বন্ধুরা সবাই শান্তর বাড়িতে এসে একসাথে আড্ডা দেয় আর ক্যারাম খেলে। শান্ত আর শিমুল মিলে ক্যারাম খেলছে আর গল্প করছে। শিমুল যে এসেছে শান্তর মা সেটা খেয়াল করেনি, তিনি রান্নাঘরে ছিলেন। শান্তদের ঘরটা অনেক বড়, তাদের রান্নাঘর হচ্ছে ঘরের পশ্চিম প্রান্তের শেষের দিকে, তাই বাইরের কথাবার্তা রান্নাঘর থেকে শোনা যায় না। শান্তর মা পায়েস রান্না করছিলেন, সেটা নিয়ে এসে দেখলেন শিমুল শান্তর সাথে ক্যারাম খেলছে আর গল্প করছে। শিমুলকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, আরে শিমুল তুমি কখন এলে? শিমুল শান্তর মায়ের দিকে তাকিয়ে সালাম দিয়ে বলল, খালা এই তো মাত্র এলাম, বাড়িতে একা সময় কাটছিল না, তাই ভাবলাম শান্তর সাথে একটু গল্পগুজব করে আসি। ভালো করেছ। এরপর তিনি পায়েসের বাটি শিমুলের দিকে এগিয়ে দিয়ে বললেন, তুমি এটা খাও, আমি শান্তর জন্য আরেক বাটি পায়েস নিয়ে আসছি। এই বলে তিনি রান্নাঘরে গিয়ে শান্তর জন্য আরেক বাটি পায়েস নিয়ে এলেন। দুজনে খেতে খেতে গল্প করছে। শিমুল শান্তর সাথে খেলায় কখনো পেরে ওঠে না, আজও খেলায় শান্ত এগিয়ে। হুরায়রা পড়ার টেবিলে বসে পড়ছিল। এমন সময় তার ছোট বোন সুরাইয়া চিৎকার করতে করতে তার রুম থেকে বেরিয়ে এলো। সুরাইয়ার চিৎকার শুনে তার মা রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এলেন। হুরায়রাও বই গুছিয়ে দৌড়ে গেল কি হয়েছে দেখার জন্য। সুরাইয়ার চোখে মুখে আতঙ্কের ছাপ, হাত পা তার কাঁপছে। সুরাইয়ার মা জিজ্ঞেস করলেন, কি রে কি হয়েছে, এত হাঁপাচ্ছিস কেন, আর তোকে এত ভীত দেখাচ্ছে কেন? মায়ের প্রশ্নের জবাবে সুরাইয়া কিছু বলতে পারল না, সে শুধু হাঁপাচ্ছে। হুরায়রা বুঝতে পারল নিশ্চয়ই সুরাইয়া ভয়ানক কিছু একটা দেখেছে। এরপর সুরাইয়ার হাতে ধরে নিয়ে তাকে একটি চেয়ারে বসালো। এরপর সুরাইয়ার মাথায় হাত রেখে মনে মনে কিছু একটা বলল। সাথে সাথে সুরাইয়া শান্ত হতে শুরু করলো। সুরাইয়ার মা অবশ্য বিষয়টা খেয়াল করেনি। এরপর হুরায়রা সুরাইয়াকে জিজ্ঞাসা করল, এবার বলতো কি হয়েছে, কি দেখে এত ভয় পেয়েছিস? সুরাইয়া হুরায়রার দিকে তাকিয়ে তখন বলতে শুরু করলো, আমি পড়ার টেবিলে বসে পড়ছিলাম, রুমের ভেতরটা প্রচণ্ড গরম থাকায় আমি জানলা খোলা রেখেছিলাম। হঠাৎ করে দেখলাম জানলার মধ্যে অদ্ভুত কিছু একটা, মানুষের আকৃতির মতোই ছিল, একদম ধবধবে সাদা। জানলায় এসে উড়ে বসে আবারও উড়ে চলে গেল। সুরাইয়ার কথা শুনে তাদের মা চিন্তায় পড়ে গেল, কি ছিল এটা? তবে সুরাইয়াকে অভয় দিয়ে বলল, পাগল মেয়ে, এটা নিয়ে এত চিন্তা, হয়তো কোনো বাদর হবে, এটা নিয়ে এত ভয় পাবার কি আছে? মায়ের কথায় সুরাইয়াও কিছুটা অভয় পেল। এরপর সবাই সবার রুমে চলে গেল। সুরাইয়ার মা ও রান্নাঘরে গিয়ে রান্নার কাজে লেগে গেলেন। হুরায়রা নিজের রুমে গিয়ে ভাবতে লাগলো, সুরাইয়ার রুমে কি তাহলে পরী বিলকিস এসেছিল? হলেও হতে পারে, কারণ সে আগে সুরাইয়ার রুমে থাকতো। তখন মাঝে মধ্যে বিলকিস এসে তার সাথে দেখা করে যেত। পরিলোকে দুজনেই ছিল ঘনিষ্ঠ বান্ধবী। না, এভাবে হবে না, আজ রাতে বিলকিসের সাথে দেখা করতে হবে, কারণ ওইটা যদি বিলকিস হয়ে থাকে তবে সে আমার সাথে দেখা করতে আবারও আসতে পারে। তাই তাকে জানিয়ে দিতে হবে যে আমি ওই রুমে থাকি না। নিজের মনে মনে কথাগুলো ভাবতে লাগলো হুরায়রা। এরপর সে আবারও বই হাতে নিয়ে পড়তে লাগলো। সামনে পরীক্ষা, যেভাবে হোক পরীক্ষায় তাকে ভালো ফলাফল করতেই হবে, নিজের জন্য নয়, মানবী হুরায়রার জন্য। তাই সে রাত জেগে মন দিয়ে পড়ালেখা করে।
হুরায়রার ঘর একদম নীরব নিস্তব্ধ। ঘর এতটাই শব্দহীন হয়ে গেছে যে ঘড়ির কাঁটার টিকটিক শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ করে মা ডাক দিলেন, হুরায়রা, এই হুরায়রা, খেতে আয়। মায়ের ডাকে হুরায়রার ঘড়ির দিকে তাকালো। কখন যে 9:30 বেজে গেছে হুরায়রা বুঝতেই পারেনি। বই খাতা গুছিয়ে খাবার টেবিলে গেল। সুরাইয়াও খাবার খেতে এসেছে। তাকে দেখে এখন আর আতঙ্কিত মনে হচ্ছে না। তার মানে সে মায়ের কথা মেনে নিয়েছে। ওইটা বানর ছিল, কিন্তু ওইটা যে বানর নয় এটা হুরায়রা নিশ্চিত, কারণ তারা থাকে 7 তলার উপর। এখানে যতগুলো গাছ আছে সবগুলোর উচ্চতা সর্বোচ্চ 4 তলা পর্যন্ত। তাই এই 7 তলার জানালায় বানর আসা এবং মুহূর্তে লাফ দিয়ে চলে যাওয়া সম্ভব নয়। তাছাড়া হুরায়রা 7 মাস ধরে সুরাইয়াদের পরিবারে আছে, এখন পর্যন্ত সে কোনো বানর দেখেনি, তাই ওটা বানর হতেই পারে না। প্লেটের ভাত নাড়তে নাড়তে হুরায়রা কথাগুলো ভাবতে লাগলো। কিরে, প্লেটে ভাত নিয়ে এত কি ভাবছিস? মায়ের কথায় খানিকটা কেঁপে উঠল হুরায়রা। কল্পনা ছেড়ে বাস্তবে ফিরে এলো। এরপর বলল, না মানে ভাবছিলাম। হুরায়রা থেমে গেল। কি বলবে কিছুই বুঝতে পারছে না। মা তখন বললেন, কি ভাবছিলি? না কিছু না, বাদ দাও তো সব কথা। প্লেটে তরকারি দাও, বড্ড ক্ষুধা পেয়েছে। প্লেটে তো সে কখন তরকারি দিয়েছি, চেয়ে দেখ তো নিচের দিকে। সেই কখন থেকে কি যে ভাবছিস? হুরায়রা আর কিছু না বলে নিচের দিকে তাকিয়ে খাওয়া শুরু করলো। পৃথিবীর খাবারগুলো হুরায়রার খুব ভালো লাগে, যদিও প্রথম দিকে তার কেমন একটা লাগতো, কিন্তু এখন যেন এগুলোই তার কাছে সেরা খাবার। পরিলোকের সুস্বাদু ফলমূল এগুলোর কাছে যেন কিছুই না। ক্যারাম খেলায় শান্তর কাছে হেরে যাওয়ার পর শিমুল বলল, তোর খেলায় জাদু আছে রে শান্ত, এই খেলায় আজ পর্যন্ত তোর সাথে পেরে উঠতে পারলাম না। তুই যে খেলাতে মন দিস সেই খেলাতে পাক্কা হয়ে উঠিস। শিমুলের কথায় শান্ত হেসে বলল, সবকিছুতে বাড়িয়ে বলা তোর অভ্যাস। বাড়িয়ে বলছি না রে, যা সত্যি তাই বললাম। আচ্ছা বাদ দে এসব কথা, অনেক রাত হয়ে গেছে, আমি যাই। যাই মানে? এখানে খাওয়া দাওয়া করে তারপর যাবি? না রে, খেতে ভালো লাগছে না, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো। তাদের কথার মাঝখানে হঠাৎ করেই শান্তর মা এসে বললেন, কি বলছো শিমুল, আমাদের বাড়িতে এসেছো আর না খেয়ে চলে যাবে? এটা কখনো হয়? আজকে গরুর কলিজা ভুনা করেছি, তুমি বসো, খেয়ে যাবে। চলে গেলে কিন্তু রাগ করব। গরুর কলিজা ভুনার কথা শুনে শিমুলের জিভে জল চলে এলো। মনে মনে বলল, কি মজার খাবারের কথা শুনাইলা খালা, আজকে তো না খেয়ে যাব না। তবে মুখে বলল, না খালা, পেটটা যেন কেমন কেমন করছে, কালকে না হয় খাবো। এই বলে শিমুল বের হতে লাগলো। শান্ত শিমুলকে ডাকতে চেয়েছিল, তবে মা তাকে চোখ দিয়ে ইশারা করে ডাকতে মানা করলেন, কারণ তিনি জানেন কলিজা ভুনা শিমুলের প্রিয়। কলিজা ভুনার কথা শুনে শিমুল না খেয়ে যাবে, এটা হতেই পারে না। শিমুল হেঁটে হেঁটে রুম থেকে বের হয়ে যাচ্ছে আর ভাবছে, কি হলো, আন্টি আমাকে থামাচ্ছে না কেন? অবশেষে রুম থেকে বের হতে হতেও বের হলো না সে। দরজার পাশে গিয়ে থেমে আবারও ফিরে এলো আর বলল, আন্টি আর খাওয়ার কথা বলছেন না যে? তার মানে আপনারা আমার উপর রাগ করেছেন? ওকে বাদ দেন, আমি আজ খেয়েই যাব। শিমুলের কথা শুনে শান্ত আর শান্তর মা মুখ টিপে হাসতে লাগলেন। এরপর শান্তর মা বললেন, আচ্ছা তোমরা বসে গল্প করো, আমি গিয়ে ভাত রেডি করি। এই বলে শান্তর মা আবার রান্নাঘরে চলে গেলেন। শিমুল আর শান্ত মিলে মোবাইলে নাটক দেখতে শুরু করলো। কিছুক্ষণ পরেই শান্তর মা খাবার রেডি করে তাদেরকে ডাক দিলেন। শান্ত আর শিমুল দুজনেই ডাইনিং টেবিলে চলে গেল। এরপর খাওয়া দাওয়া করে শিমুল তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ওইদিকে রাতের খাওয়া দাওয়া শেষ করে হুরায়রা আবার পড়তে বসলো। ঘড়িতে তখন রাত 10:30। সে পড়ছে আর একটু পরপর ঘড়ির দিকে তাকাচ্ছে, অপেক্ষা করছে সবাই ঘুমানোর। আস্তে আস্তে সে কলেজের স্যারের সকল পড়া রেডি করলো। ঘড়ির কাঁটায় তখন 12টা। চারদিক নীরব নিস্তব্ধ, ঘরের সবাই ঘুমিয়ে পড়েছে। হুরায়রা নিজের রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। এরপর সে তার পার্সোনাল ড্রয়ার থেকে ফাইরা নামক একটি জাদুর যন্ত্র বের করলো। পরীরা এই যন্ত্রটি একে অন্যের সাথে যোগাযোগের জন্য ব্যবহার করে। হুরায়রা যখন মানুষের বেশে প্রথম পৃথিবীতে এসেছিল তখন মানুষের হাতের ফোন তাকে বেশ অবাক করত। মানুষও আজকাল জাদু শিখে গেছে, তারা দূর থেকে একে অপরের সাথে কথা বলতে পারে। পরীরা যেমন দূর থেকে একে অপরজনকে দেখার জন্য জাদুর আয়না ব্যবহার করে, মানুষরাও তেমনই ওই বিশেষ যন্ত্র দিয়ে দূর থেকে একজন আরেকজনকে দেখতে পারে, কথা বলতে পারে। তবে পার্থক্য এক জায়গায়, পরীদের এসব যন্ত্র না চার্জ দিতে হয়, না টাকা নামক ওই কাগজের পাতা খরচ করতে হয়। কিন্তু মানুষের এই যন্ত্রগুলো প্রতিদিন চার্জ দিতে হয় আর রিচার্জও করতে হয়। ফাইরা হাতে নিয়ে হুরায়রা বিলকিসকে ডাকতে শুরু করলো। বিলকিস, আমি হুরায়রা, তুমি শুনছো? পরিলোক থেকে বিলকিস বলছে, হ্যাঁ বিলকিস বলো, শুনছি। তুমি একবার পৃথিবীতে আসো, দরকার আছে, তবে আগের রুমে নয়। আমি জানলা খুলে জানলার পাশে দাঁড়াচ্ছি, তুমি যে জানলায় আলো দেখতে পারবে সেই জানলায় আসবে। আচ্ছা ঠিক আছে। হুরায়রা তার বিশেষ যন্ত্রটি আবারও পার্সোনাল ড্রয়ারে রেখে তালা দিয়ে দিল। রুমের জানালা খুলে রুমের পাশে দাঁড়িয়ে রইল হুরায়রা। মেঘমুক্ত রাতের আকাশে ঝলমল করছে তারকারা, হালকা বাতাস বইছে চারদিকে। কিছুক্ষণ পর বিলকিস এসে হাজির হলো। হুরায়রাকে বলল, কিরে, কি খবর তোর? তুই রুম পাল্টিয়েছিস, আমাকে বলবি না? তোর সাথে দেখা করার জন্য এসেছিলাম, ওই রুমে দেখলাম অন্য কেউ আছে, তুই না ডাকলেও আমি আবার আসতাম।
ভালোই করেছিস ডেকেছিস, না হলে তো ওই রুমে গিয়ে তোকে খুঁজতাম। বিলকিসের কথা শুনে হুরায়রা বলল, আসলে আমি তোকে এই জন্যই ডেকেছিলাম। তুই যখন এসেছিলি তখন সুরাইয়া ওই রুমে বসে পড়ছিল। তোকে দেখে তো সে ভয়ে একদম শেষ। অনেক কষ্টে তার ভয় দূর করে জানতে পারলাম সে নাকি জানালায় অদ্ভুত কিছু দেখেছে। আমি মনে মনে ভেবেছিলাম ওইটা তুই। সুরাইয়াকে কি বলে বুঝালি? আমি না, মা বুঝিয়েছে। মা বলেছেন ওইটা কোনো বাদর হবে হয়তো। আসলে হয়তো না, ওইটা তো বাদরই ছিল, তবে বাদরটা পরিলোকের। কি? আমি বাদর? এইদিকে আয়, কিল ঘুষি দিয়ে তোরে করে দিয়ে আদর। বিলকিসের কথায় হুরায়রা হা হা করে হেসে বলল, তুই পারিসও বটে বিলকিস। আচ্ছা বাদ দে, এখন বল তোর কি খবর? এই তো আছি রে, ভালোই আছি। এই পৃথিবীর এত ঝুটঝামেলায় ভালো আছিস কি করে? অভ্যাস হয়ে গেছে। পৃথিবীর জীবনটা আসলে বড়ই অদ্ভুত। হাসি কান্না সব মিলে যেন এখানকার জীবনগুলো নানা রঙে রঙিন। আর তোর সেই প্রেমিক পুরুষের কি খবর? ভালো তো, তার সাথে প্রতিদিন কলেজে যাই, ঘুরে বেড়ায়। তাই তো বলি, বান্ধবী আমাকে ভুললো কেন? ভুলিনি রে, আসলে অনেক ব্যস্ততায় সময় পার করছি তো তাই। আচ্ছা তুই থাক, আমি তাহলে এখন যাই, কাল কথা হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, আল্লাহ হাফেজ। এই বলে বিলকিস হুরায়রার কাছ থেকে বিদায় নিল। বিলকিস চলে যাওয়ার পর হুরায়রাও শুয়ে পড়ল। শুয়ে শুয়ে ভাবল, যাক এবার নিশ্চিত হওয়া গেল। ওইদিকে ঘড়ির কাঁটায় রাত 12:30। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে শান্ত। কিছুতেই ঘুম আসছে না তার। ফোনটা হাতে নিয়ে হুরায়রাকে ফোন দিল। কিছুক্ষণ কল হওয়ার পর ফোন ধরল হুরায়রা। একটু ভারী কণ্ঠে হুরায়রা বলল, হ্যালো, কি ব্যাপার, ঘুমাওনি এখনো? এই তো ঘুমাতে যাচ্ছিলাম। ও তাহলে তো মনে হয় বিরক্ত করলাম। না মোটেই না, তোমার জন্য আমি সব ছেড়েছি। তোমার সাথে কথা বলার জন্য সারাক্ষণ মন ছটফট করে। তোমার কাছে যাওয়ার জন্য মনের ভেতর উথাল পাথাল ঢেউ খেলে। তাই তোমার ফোনে বিরক্ত হওয়ার প্রশ্নই ওঠে না। আচ্ছা দাঁড়াও, তুমি আমার জন্য সব ছেড়েছো, এই কথার মানে বুঝলাম না। শান্তর এই প্রশ্ন শুনে হুরায়রা কি বলবে চিন্তায় পড়ে গেল। এরপর কথা ঘুরিয়ে বলল, হো এই কথা? আরে আমি বলছি তোমার জন্য আমি পড়ালেখা ছেড়ে দিয়েছি। কলেজে ঠিকমতো ক্লাস করি না, সেটাই বললাম। হো আচ্ছা তাই বলো। রাতে খাওয়া দাওয়া করেছো? তুমি খেয়েছো তো? খেয়েছি। কি দিয়ে খেলে? এই তো গরুর কলিজা ভুনা, ফিশ ঝাল ফ্রাই আর ডাল। ইস, এত মজার খাবারের নাম শুনে তো জিভে জল চলে এলো। তাই নাকি? তাহলে কাল চলে আসো, খেয়ে যাবে। যাবো কেন? তুমি নিয়ে আসবা। হুরায়রার কথায় শান্ত হেসে বলল, তোমার সাথে কথায় পারা যাবে না, অনেক পেরেছ, আর পারতে হবে না, এখন ঘুমাও। এই বলে হুরায়রা ফোন রেখে দিল। শান্ত বালিশে মাথা লাগিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে যখন শান্তর ঘুম ভাঙল তখন ঘড়িতে 8:30। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে সামান্য নাস্তা করেই ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল সে। কলেজে গিয়ে দেখল ক্লাস শুরু হয়ে গেছে। পকেট থেকে মোবাইল বের করেছিল সময় দেখার জন্য। দেখতে পেল হুরায়রা তাকে 5 বার কল করেছে। ফোন সাইলেন্ট থাকায় সে টের পায়নি। নিজের মনে মনে শান্ত বলল, তার মানে হুরায়রা এখানে দাঁড়িয়ে থেকে আমাকে কল দিয়ে না পেয়ে ক্লাসে চলে গেছে। এরপর শান্ত আস্তে আস্তে কলেজের ভেতরে গেল। ক্লাসের একদম পেছনের দরজা দিয়ে ঢুকে নীরবে বসে পড়ল। বাংলা স্যার লেকচার দিচ্ছেন তো দিচ্ছেনই। শান্ত মনে মনে বলল, ওই মিয়া, আপনার লেকচার শেষ করেন জলদি, আর ভালো লাগছে না। প্রায় আধ ঘন্টা স্যার বাংলা লেকচার দিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেলেন। স্যার চলে যাওয়ার পরেই শান্ত সামনের বেঞ্চের দিকে হেঁটে গেল। হুরায়রা তখন সামনের বেঞ্চে বসেছিল। শান্তকে দেখে মুখ ভেঙচি দিয়ে ক্লাস থেকে বের হয়ে গেল। শান্ত হুরায়রার পেছন পেছন হাঁটতে লাগলো। হুরায়রা একবারও পেছনে ফিরে তাকালো না। কলেজের মাঠে যাওয়ার পর শান্ত হুরায়রাকে ডাক দিল, হুরায়রা শুনছো, দাঁড়াও। শান্ত ডাক শুনে হুরায়রা আরও স্পিডে হাঁটতে লাগলো। শান্ত কিছুতেই হুরায়রা নাগাল পাচ্ছে না। উপায়ন্ত না দেখে শান্ত দৌড়ে হুরায়রার কাছে গিয়ে পৌঁছালো। চারদিকটা বেশ নিরিবিলি, দুজনেই হাঁটছে। শান্ত হাঁটতে হাঁটতে বলল, কি ব্যাপার, তুমি এরকম কেন করছো? তোমাকে এত ফোন দিলাম, একটাও ধরলে না। তুমি জানো আমি কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করেছি? আসলে ফোন সাইলেন্ট ছিল তো তাই তোমার কল বুঝতে পারিনি। আর এমন হবে না, এই কান ধরছি। কান ধরলে হবে না, তাহলে কি করতে হবে? আমাকে জড়িয়ে ধরতে হবে। এই রাস্তায় তোমাকে কিভাবে জড়িয়ে ধরবো তা আমি জানি না, জড়িয়ে ধরবে কিনা বলো। যদি জড়িয়ে না ধরো তবে আমি গেলাম। এ বলে হুরায়রা আবার হাঁটা শুরু করলো। শান্ত চারদিকে একটু ভালো করে তাকিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। এরপর দৌড়ে গিয়ে হুরায়রাকে জড়িয়ে ধরলো সে। শান্তর দেহের উষ্ণ ছোঁয়ায় হুরায়রার পুরো শরীর যেন জুড়িয়ে গেল। পৃথিবীর বুকে সবচেয়ে সুখের জায়গা যেন প্রিয়জনের বুক। সবচেয়ে সুখের মুহূর্ত যেন প্রিয়জনের সাথে কাটানো মুহূর্ত। এর চেয়ে সুখের কিছু কি আছে? শান্ত হুরায়রাকে একটু সময় বুকের সাথে জড়িয়ে ধরে আবার ছেড়ে দিল। হুরায়রা বলল, কি ব্যাপার, ছাড়লে কেন? আরেকটু সময় এভাবে জড়িয়ে ধরে রাখলে কি এমন হতো? তোমার বুকে যে এত সুখ আগে জানতাম না। এটা রাস্তা, আমাদের বাড়ি নয়। হঠাৎ যদি কেউ দেখে কি ভাববে বলো তো? কি আর ভাববে? ভাববে দুইটি পাখি প্রেম করছে। তোমাকে বলেছে। লোকে ভাববে কোনো খারাপ বাবা মায়ের খারাপ ছেলে মেয়েরা রাস্তায় নোংরামি করছে। যা ভাবে ভাবুক, ওইসবে আমি পরোয়া করি না। আমার কি ইচ্ছা করছে জানো? কি? আমার ইচ্ছা করছে তোমার ওই শীতল বুকে মাথা রেখে সারাটা জীবন কাটিয়ে দিই।
সেই সময় খুব শীঘ্রই আসবে। সামনের মাসে বাবা আসছেন, এলেই আমাদের বিয়ে। তারপর তুমি আর আমি মিলে হাসবো, খেলবো। তুমি তো সেই 2 বছর আগেও বলেছিলে তোমার বাবা সামনের মাসে আসছেন, আসেননি তো? এবারও কি আসবেন? আসলে বাবার ভিসা জটিলতায় সে সময় আসতে পারেনি। ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, সেটা রিনিউ করতে গিয়েছিল, তাই তো এত দেরি হলো। আচ্ছা ঠিক আছে, এবার বাড়ি চলো। এরপর দুজনেই হাত ধরে হাঁটতে লাগলো। চলতে চলতে শান্ত বলল, এই পথ যদি কখনো না ফোরায়, যদি এভাবেই চলতে থাকে সারাটা জীবন। আহ, আমার কবি, নাই রং নাই তুলি, ছন্দে ছন্দে কথা বললে তুমি, আর কবি উপাধি আমার। তোমার মনের লেখা কবিতা আমি পড়লাম। তুমি বুঝি মন পড়তে পারো? মনের সাথে যদি মনের মিল থাকে, তবে চোখের সাথে যদি চোখের মিল থাকে, তবে মনের কথা চোখের ভাষা নিমিশে পড়া যায়, বুঝে নেওয়া যায়। একটি গান শুনেছিলাম জানো তো, চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা যায়। বাবা, আমার শিল্পী, আমার কবি, আমার প্রেমিক, আমার নায়ের মাঝি, আমার মনের সিংহাসনের রাজা। কি গান শোনালে? কি বললে? তোমার নায়ের মাঝি? একটা গান মনে পড়ে গেল। কি? আমার জীবন নাই বন্ধু, তুমি প্রাণের মাঝি, যেখানে লইয়া যাইবা যাইতে আমি রাজি, ইহকালের নদী বাহিয়া পরকালের নদী, সত্যি বন্ধু যাব আমি, লইয়া যাও গো যদি। সত্যি যাবে? যাব তো। আচ্ছা, আমি যদি সত্যি সত্যি পরি হয়ে যাই আর তোমায় পরিলোকে নিয়ে যাই? হুরায়রার কথায় শান্ত বড় বড় চোখে তাকালো হুরায়রার দিকে। হুরায়রা বুঝতে পারল শান্ত তার কথায় রাগ করেছে, তাই সে তাড়াতাড়ি করে বলল, আরে বাবা, রেগে যাচ্ছ কেন? আমি তো ফান করে বললাম, এরকম মজা আমার সাথে আর কখনো করবে না। আচ্ছা বাবা, করব না। এই আমি কান ধরলাম। আচ্ছা হয়েছে হয়েছে, আর কান ধরতে হবে না, এবার চলো। কিছু দূর হাঁটার পর শান্ত হুরায়রাকে গাড়িতে তুলে দিয়ে নিজে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ঘড়িতে তখন রাত 8টা। শিমুল বাজার থেকে বাড়ি ফিরছিল। শিমুল খুবই সাহসী ছিল, তবে শান্তর সাথে ঘটে যাওয়া ঘটনার পর থেকেই সে একা পথ চলতে কিছুটা ভয় পায়। আজকে সে বাড়ি ফেরার পথে হঠাৎ রাতুলের ফোন পেয়ে রাতুলের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রাতুল হিন্দু, আর সে যেখানে থাকে সেটা হচ্ছে হিন্দু পল্লী। হিন্দু কেউ মারা গেলে শ্মশানে এনে পোড়ানো হয়। রাতুলের বাড়িতে যেতে এই শ্মশানের পাশ দিয়ে যেতে হয়। রাতুলের বাড়িতে যাওয়ার পর রাতুল তাকে বলল সে বাড়িতে একা, তাই তার সাথে গল্প করার জন্য তাকে ফোন দিয়েছে। শিমুল মনে মনে বলল, তুই আর সময় পেলি না? তবে মুখে মুখে বলল, ভালোই করেছিস। এরপর দুজনে বসে গল্পগুজব করল। প্রায় 1 ঘন্টা পর রাতুলের বাবা মা বাড়িতে ফিরলেন। তারা নাকি পাশের গ্রামের এক বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছিলেন। শিমুলকে দেখে রাতুলের মা বললেন, আরে শিমুল যে, কখন এলে? এই তো আন্টি, ঘন্টাখানেক হবে। রাতুলের নাকি ভালো লাগছিল না, তাই আমাকে ফোন দিল। ভালো লাগছিল না নয়, সে আসলে ভয় পাচ্ছিল। আমাদের বাড়ির উত্তরের এই শ্মশানটা তো বেশ ভালো নয়। শ্মশানের পূর্ব দিকের তেঁতুল গাছে অনেকেই নাকি রাতের বেলা ভয়ঙ্কর কিছু দেখেছে। রাতুলের মায়ের কথা শুনে তো শিমুলের পরাণ যায় যায় অবস্থা। সে এখন বাড়ি ফিরবে কি করে? রাতুলের মা শিমুলের মুখের দিকে তাকিয়ে বললেন, কি ভয় করছে? আরে না আন্টি, ভয় কিসের, আমি ওসবে ভয় পাই না। রাতুলের মা রাতুলের দিকে তাকিয়ে বললেন, দেখ কত সাহসী সে, তুই তো রাতে ঘর থেকেই বের হোস না। কি বলছেন আন্টি? রাতুল তো এত ভীতু ছিল না। ভীতু ছিল না মানে? সে তো সবসময় ভীতু। এখনও রাতের বেলা হিসু পেলে বাইরের বাথরুম তো দূরে থাক, উঠোনেই যায় না ভয়ে, বারান্দায় দাঁড়িয়েই খালাস। মায়ের কথা শুনে রাতুল বলল, মা তুমি কি শুরু করলে বলো তো? শিমুলের কাছে এসব কথা বলার কি দরকার? দরকার আছে। তুই যা ভীতু সেটা সে জানবে না? শিমুল হাসতে হাসতে বলল, থাক আন্টি, আর বলার প্রয়োজন নেই। বেচারা এমনিতেও খুব লজ্জা পাচ্ছে। আমি তাহলে আজ আসি। যেতে পারবে তো বাবা? শিমুল মনে মনে বলল, ভয় তো হচ্ছে, তবে তোমাদের যদি বলি তবে ভাববে আমি ভীতু। তাই শিমুল বলল, আরে আন্টি যেতে পারবো, আপনি চিন্তা করবেন না। এই বলে শিমুল রাতুলদের বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ঘড়ির কাঁটায় তখন রাত 10টা। নীরব জনশূন্য রাস্তা দিয়ে হেঁটে চলেছে শিমুল। বড় বড় গাছ ঘেরা শ্মশানের মধ্য দিয়ে হেঁটে চলেছে শিমুল। এই শ্মশানের কারণে রাত 10টার পর এদিকে তেমন একটা লোকজন আসে না, কারণ এই শ্মশানের পূর্ব দিকে রয়েছে বৃহৎ আকৃতির এক তেঁতুল গাছ। বেশ কয়েক বছর আগে এই হিন্দু পল্লীর এক মেয়ের গোপন ভিডিও ধারণ করে কারা যেন অনলাইনে ভাইরাল করে দেয়। লজ্জায় অপমানে মেয়েটি এই তেঁতুল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এর মাসখানেক পর থেকে নাকি গভীর রাতে ওই গাছ থেকে কান্নার শব্দ ভেসে আসতে শোনা যায়। তাছাড়া এই শ্মশানে অনেকে নাকি অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হয়। নিকশ কালো আধার রাতে একা হেঁটে চলেছে শিমুল। জনমানবহীন চারদিক। মনে মনে বলছে, কেন যে রাতুলের ফোন পেয়ে তার বাড়িতে এসেছিলাম। কথাগুলো ভাবছিল আর হাঁটছিল সে। হঠাৎ করে যেন একটি কান্নার শব্দ তার কানে আসলো। ভয়ে শিউরে উঠল শিমুল। সে ভয়ে ভাবতে লাগলো, তবে কি? না, আর ভাবতে পারছে না সে। জোরে জোরে পা চালিয়ে হাঁটতে লাগলো শিমুল।
হঠাৎ করেই তার চোখ গেল তেঁতুল গাছের দিকে। সে যা দেখল সেটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না। তেঁতুল গাছের উঁচু একটি ডালে কালো কাপড়ে মুড়ি দিয়ে বসে আছে কেউ। এটা দেখার পর শিমুলের 2 পা যেন শীতল হতে শুরু করলো। হঠাৎ করেই সেই কালো অবয়বটি যেন অদৃশ্য হয়ে গেল। শিমুল তখনও সেখানে দাঁড়িয়ে আছে, তার পা যেন সামনে এগোচ্ছেই না। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকার পর শিমুল আবার বাড়ির দিকে হাঁটতে শুরু করতে যাবে, ঠিক তখনই পাশের ঝোপঝাড় যেন একটু নড়ে উঠল। শিমুল না দাঁড়িয়ে হাঁটতে থাকলো। এই অভিশপ্ত পরিবেশ থেকে তাকে বের হতেই হবে। কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলো শিমুল। হঠাৎ করে কালো কাপড়ে মোড়া এই জিনিসটি শ্মশানের পাশের একটি বড় গাছ থেকে শিমুল সামনে পড়ল। বিদঘুটে কালো মুখ, বিড়ালের মতো 2 চোখ, মাথা ভর্তি জট লাগানো নোংরা চুল। শিমুলের দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে সেটি। শিমুল উল্টো পথে প্রাণপণে দৌড় দিল। রাতুলের বাড়ির উঠোনে গিয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল সে। রাতুলের মা তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। শিমুলের গলার আওয়াজ পেয়ে তিনি বাহিরে বের হয়ে দেখলেন শিমুল বাহিরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তিনি রাতুলের বাবাকে ডাক দিলেন। এরপর তাকে ধরে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলেন। ঘড়ির কাঁটায় রাত 11:30। শিমুলের মা জেগে আছেন। শিমুল এখনও বাসায় ফেরেনি। সাধারণত সে রাত 10টার মধ্যেই বাড়ি ফেরে। যদি কখনো কোনো বন্ধুর বাড়িতে রাতে থেকে যায় তবে ফোন করে জানিয়ে দেয়। আজ তো ফোন করেনি। তার মনের ভেতর কেমন একটা আশঙ্কা। ফোনটা হাতে নিয়ে তিনি শিমুলের নাম্বারে কল করলেন। ওপাশ থেকে একজন মহিলা ফোন রিসিভ করলেন। শিমুলের মা বললেন, আপনি কে? শিমুল কোথায়? ভাবি, আমি রাতুলের মা। ও আচ্ছা ভাবি, শিমুল কই? রাতুলের মা ভাবলেন এখন যদি শিমুলের এই অবস্থার কথা বলি তবে হয়তো তিনি চিন্তা করবেন, তাই তিনি বললেন, ভাবি শিমুল আমাদের বাড়িতে আছে, মোবাইল আমার রুমে চার্জে বসানো আছে, আপনি কোনো চিন্তা করবেন না। এই বলে তিনি ফোন কেটে দিলেন। রাতুলের মা ফোন রেখে দেওয়ার পরেও শিমুলের মা কেন জানি নিশ্চিন্ত হতে পারলেন না। শিমুলের ফোন যদি চার্জে বসাতেই হয় তবে সে তো রাতুলের রুমে চার্জে লাগাতে পারে। রাতুলের মায়ের ঘরে ফোন চার্জে কেন? তার বুকের ধুকধুকানি বেড়ে গেল যেন। পুরো একটি নির্ঘুম রাত কাটালো চিন্তা আর ভয়ে। মসজিদের মিনার হতে ভেসে এলো আজানের ধ্বনি। শিমুলের মা বিছানা ছেড়ে উঠে অজু করে ফজরের 4 রাকাত নামাজ আদায় করলেন। এরপর রান্নাঘরে চা বসিয়ে শিমুলের ছোট ভাই জাহিদকে ডেকে তুললেন। শিমুলদের বাড়িতে সকাল সন্ধ্যা চা খাওয়ার একটি অভ্যাস আছে, কারণ শিমুলের মা মূলত সিলেটের বাসিন্দা ছিলেন, তাই সিলেটের সেই সকাল সন্ধ্যা চা খাওয়ার অভ্যাস তার এখনও আছে। মায়ের সাথে সাথে শিমুল আর জাহিদও সেই অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছে। জাহিদ ঘুম থেকে উঠে বলল, কি হলো মা, এত সকাল সকাল ডাকছো কেন? ওঠ, তাড়াতাড়ি পরে বলবো। জাহিদ আর কিছু না বলে বিছানা ছেড়ে উঠে গিয়ে ফ্রেশ হয়ে এলো। মা তাকে 1 কাপ চা দিয়ে নিজেও 1 কাপ খেলেন। এরপর বললেন, কাপড় পরে নে, এক জায়গায় যেতে হবে। এই সকালবেলা কোথায় যাবে? এত প্রশ্ন করিস না তো, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। মায়ের কথায় জাহিদ শার্ট প্যান্ট পরে নিয়ে মায়ের সাথে বের হলো। মা ছেলে হেঁটে চলেছেন। হাঁটতে হাঁটতে জাহিদ মাকে বলল, মা কোথায় যাচ্ছে বলবে তো? রাতুলদের বাড়িতে। এই সকালবেলা রাতুলের বাড়িতে কেন? উফ, তুই বড় বেশি প্রশ্ন করিস। এত কথা না বলে তাড়াতাড়ি পা চালা। জাহিদ আর কোনো কথা না বলে মায়ের সাথে হাঁটতে লাগলো। ঘড়ির কাঁটায় তখন সকাল 8টা। শিমুলের ছোট ভাই জাহিদ আর তার মা রাতুলের বাড়িতে গিয়ে পৌঁছালেন। রাতুলের মা শিমুলের মাকে দেখে বললেন, আরে ভাবি, এত সকাল সকাল আপনি? কি বলবো ভাবি, ছেলের চিন্তায় রাতে ঘুমাতে পারিনি। মায়ের মন তো ভাবি, তাই কিছু না বললেও বুঝে যায়। এই কথার মানে কি ভাবি? তাহলে কি শিমুলের কিছু হয়েছে? ভয় পাবেন না ভাবি, শিমুলের তেমন কিছুই হয়নি। এরপর রাতুলের মা শিমুলের মাকে রাতের ঘটনা সব খুলে বললেন। রাতুলের মায়ের কাছে সব শুনে শিমুলের মা রাতুলের মায়ের সাথে ঘরের ভেতরে গেলেন। শিমুল তখন গভীর ঘুমে। শিমুলের মা তার শীতানের পাশে গিয়ে বসলে মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে ডাকলেন, শিমুল, এই শিমুল, ওঠ বাবা। মায়ের ডাকে শিমুল চোখ খুলে তাকালো। উঠে বসার শক্তিটুকু নেই, পুরো শরীর জুড়ে ব্যথা। কোনো রকমে মায়ের হাত ধরে উঠে বসলো। রাতুলের মা শিমুলের মায়ের জন্য চা নিয়ে এলেন। চা খেয়ে শিমুলের মা আর জাহিদ শিমুলকে নিয়ে বাড়ির পথে রওনা হলেন। ওইদিকে শান্ত সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সামান্য একটু নাস্তা করেই কলেজের উদ্দেশ্যে রওনা হলো। কলেজ গেটে নেমে মোবাইলের সময়টা দেখে নিল। ঘড়িতে তখন সকাল 9:15। তার মানে হুরারা এখনও আসেনি। 9:30টার দিকে হুরারা এসে কলেজ গেটে নেমে দেখলো শান্ত দাঁড়িয়ে আছে। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কখন এলে? এসেছি তো 1 ঘন্টা হয়ে গেছে। এসেছো তো মাত্র 15 মিনিট হলো। আমি আসছি 15 মিনিট হয়েছে, সেটা তুমি জানলে কি করে? আরে হাদারাম, তুমি তো 8টা 8:30টার আগে ঘুম থেকে উঠোই না, তাহলে 8:30টায় কেমন করে আসবে? তোমার বুদ্ধির সাথে আমি কখনোই পেরে উঠবো না। আচ্ছা বাদ দাও এসব কথা, এবার ক্লাসে চলো। ধুর, ক্লাসে গিয়ে কি করবো? কেন্তম স্যারের বিরক্তিকর ক্লাস ভালো লাগে না। কেন্তম স্যারকে? ব্যাকরণ স্যার হচ্ছেন কেন্তম স্যার। স্যারের নাম তো শাহিদ। তো তুমি কেন্তম নাম কোথায় পেলে? আরে স্যার প্রথম যেদিন ব্যাকরণ ক্লাসে বাংলা ভাষা উৎপত্তি পড়িয়েছিলেন, ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এসেছে 2টি রূপ, কেন্তম, শতম। সেদিন থেকে স্যারের নাম দিয়েছে কেন্তম। শান্তর কথা শুনে হুরায়রা হাসতে হাসতে বলল,
আচ্ছা ক্লাসে চলো, যেতে যেতে অন্যান্য স্যারের নামও শুনবো। ও হ্যাঁ চলো। দুজনেই গেটের ভেতরে প্রবেশ করে ক্লাসের উদ্দেশ্যে রওনা হলো। হাঁটতে হাঁটতে হুরায়রা বলল, আচ্ছা এবার বলো আর কোন স্যারের কি নাম রেখেছ? শান্ত বলতে শুরু করলো, বাংলা স্যার যেদিন হৈমন্তীর পাঠ পড়িয়েছিলেন সেদিন থেকে ওনার নাম হৈমন্তী। ইংরেজি স্যারের নাম দিয়েছে ব্রিটিশ। শান্তর কথা শুনে হুরায়রা হাসতে হাসতে বলল, সব স্যারের তো নাম দিলে, তোমার নামটা কি? আমার নাম তো শান্ত। না এই নাম না, তুমি এত মানুষের নাম দিলে, নিজের একটি নাম দিলে না। না দেইনি। আচ্ছা তাহলে আমিই দিই, আজ থেকে তোমার নাম পেতনির জামাই। না পেতনির জামাই বলো না, তুমি তো আমার পরী, পরীর জামাই বলো। হুমায়রা শান্তর দিকে তাকিয়ে হেসে বলল, সত্যিকারের পরীকে তো ভালোবাসলে না, মিথ্যা পরীর জামাই হওয়ার এত শখ। তাকে ভালোবাসতাম যদি না সে আমার সাথে ছলনা করত। কথা বলতে বলতে হুরায়রা দাঁড়িয়ে বলল, এমনও তো হতে পারে ওই পরী ভেবেছিল যে সে পরী জানলে তুমি তাকে ভালোবাসবে না, তাই এমন ছলনা করেছে। সেটা অবশ্যই ঠিক, এই পরীকে ভালোবাসলে তো সে আমাকে পরীলোকে নিয়ে তার গোলাম করে রেখে দিত। আচ্ছা বাদ দাও, চলো ক্লাসে চলো, দেরি হয়ে যাচ্ছে। এই বলে হুরায়রা আর শান্ত হেঁটে ক্লাসে গিয়ে প্রবেশ করলো। বাড়িতে ফেরার পর শিমুলের কাঁপুনি দিয়ে জ্বর উঠল। তার মা তাকে বিছানায় শুয়ে দিয়ে ডাক্তার ডাকলেন। ডাক্তার এসে তাকে দেখে কিছু ঔষধ লিখে দিয়ে গেলেন। শিমুলের মা শিমুলকে সামান্য একটু ভাত খাইয়ে ঔষধ খাওয়ালেন। ঔষধ খেয়ে শিমুল ঘুমিয়ে পড়ল। শিমুল ঘুমিয়ে যাওয়ার পর শিমুলের মা রান্নাঘরে গিয়ে দুপুরের জন্য রান্না করতে লাগলেন। হঠাৎ পেছন থেকে কেউ যেন সামান্য একটু পানি ছুঁড়ে মারল তার দিকে। তিনি ভাবলেন হয়তো শান্তর মা এসে মস্করা করেছেন, তাই তিনি রান্নাঘর থেকে বের হয়ে চারদিকে খুঁজলেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। তিনি ভাবলেন হয়তো মনের ভুল, তাই আবার রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলেন। কিছুক্ষণ পরে কেউ যেন তাকে পেছন থেকে ডাক দিল। সাথে সাথে তিনি পেছনে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তিনি আবারও রান্না করতে লাগলেন, তবে এখন আর সেরকম কিছুই ঘটেনি। তিনি ভাবলেন একা বাড়ি, তার উপর শিমুলের সাথে ঘটে যাওয়া ঘটনা শুনছেন, তাই হয়তো মনের ভুলে তার এমনটা অনুভব হয়েছে। রান্নাবান্না শেষ করে তিনি জোহরের নামাজ আদায় করে নিলেন। জোহরের নামাজ শেষে শিমুলের মা শিমুলের জন্য ভাত নিয়ে গেলেন। শিমুলের রুমে প্রবেশ করে দেখলেন শিমুল পালঙের উপর ঝিম ধরে বসে আছে। শিমুলের মা শিমুলকে উদ্দেশ্য করে বললেন, কিরে ঘুম থেকে কখন উঠলি? শিমুল ভারী কণ্ঠে বলল, এখানে কেন এসেছিস? বের হয়ে যা এ ঘর থেকে। শিমুলের মা অবাক হয়ে শিমুলের কাছে গিয়ে বসে বললেন, রোগে কি মাথা নষ্ট হয়ে গেল নাকি তোর? মাকে তুই তুকারি করছিস কেন? শিমুল অগ্নি চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, তোকে বলেছে না এখান থেকে চলে যেতে? শিমুলের ব্যবহারে তার মা অবাক হলেন। শিমুল তো কোনোদিন তার সাথে এরকম করেনি, আজ কি হলো তার? এরপর তিনি শিমুলের মাথায় হাত বুলিয়ে বললেন, সামান্য খেয়ে নে বাবা, দেখবি ভালো লাগবে। শিমুল রাগ করে এক হাতে তার মায়ের গলায় ধরে উপরে তুলে ধরল। মায়ের চিৎকারে জাহিদ দৌড়ে এসে দেখল শিমুল এক হাত দিয়ে তার মাকে উপরে তুলে ধরেছে। জাহিদের চিৎকারে শিমুল মাকে ছেড়ে দিয়েই সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। জাহিদ মাকে ধরে রুম থেকে বের হয়ে দরজা লাগিয়ে দিল। জাহিদের চিৎকার শুনে শান্তর মা দৌড়ে এসে তাদের বাড়িতে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? জাহিদ শান্তর মাকে সব খুলে বলল। ওইদিকে ক্লাস শেষে হুমায়রা আর শান্ত গল্প করতে করতে হাঁটছিল। এমন সময় শান্তর মা তাকে কল দিয়ে শিমুলের অসুস্থতার কথা জানালেন। এক মুহূর্তে যেন শান্তর হাসি মুখটা মলিন হয়ে গেল। হুরায়রা শান্তর মুখের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তোমার মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? শান্ত অশ্রু ছলছল চোখে হুরায়রার দিকে তাকিয়ে বলল, আমাকে এখন বাড়ি যেতে হবে, তোমাকে পরে সব বলবো। এই বলেই সে বাড়ির পথে রওনা হলো। শান্ত চলার পথে পেছন থেকে যতক্ষণ শান্তকে দেখা যাচ্ছিল ততক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো হুরায়রা। শান্ত দৃষ্টির আড়াল হওয়ার পর সেও বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়ি ফেরার পর হুরায়রা শান্তকে অনেকবার ফোন দিয়েছিল, কল হয় কিন্তু কেউ ফোন রিসিভ করে না। বেশ কয়েকবার ফোন দেখে ভাবছে শান্তর কি হলো, কেনই বা ফোন পাওয়ার পর সে এমন হয়ে গেল। মনের মধ্যে তার অনেক প্রশ্ন। শান্ত ফোন না ধরলে এই প্রশ্নগুলোর জবাব পাওয়া যাবে না। সন্ধ্যার দিকে শান্ত শিমুলের বাড়িতে গেল। শিমুল তখন তার রুমে বসে আছে। শান্ত শিমুলের রুমে প্রবেশ করতে শিমুল বলল, এই কে রে তুই, এই রুমে কেন প্রবেশ করেছিস? শিমুলের কথা শুনে শান্ত বলল, কিরে এবার তোর উপর পরিভর করলো নাকি? শিমুল শান্তর দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বিছানা থেকে এক লাফে শান্তর উপর এসে আক্রমণ করতে চাইল। শিমুলের লাফ দেওয়া দেখে শান্ত দৌড়ে রুম থেকে বের হয়ে দরজার বাইরে থেকে বন্ধ করে দিল। শান্ত বুঝতে পারল শিমুলের ওপর কোনো অশরীরী ভর করেছে। সে শিমুলের মাকে বলল, খালা, শিমুলের ওপর কোনো অশরীরে ভর করেছে, সবচেয়ে ভালো হবে জিন সাধক হুজুরকে খবর দিলে। শান্তর মা বললেন, হুজুরের নাম্বার তো হারিয়ে ফেলেছি, তাছাড়া মসজিদের আগের ইমাম সাহেবও নেই, উনি থাকলে না হয় নাম্বারটা পাওয়া যেত। মায়ের কথায় শান্ত যেন ভেঙে পড়ল। শিমুল শুধু তার বন্ধু নয়, তার চেয়েও বেশি কিছু। অন্যদিকে জানলার পাশে মলিন মুখে বসে আছে হুরায়রা। এমন সময় বিলকিস এসে হাজির হলো। হুমায়রাকে মলিন মুখে বসে থাকতে দেখে বলল, কিরে এমন মলিন মুখে বসে আছিস যে, কি হয়েছে? হুরায়রা বিলকিসকে সব খুলে বলল। বিলকিস হাসতে হাসতে বলল, আসলে তুই মানুষের সাথে থাকতে থাকতে নিজের পরিচয় ভুলে গেছিস। তুই যে পড়ি, তুই চাইলেই তো
শান্তর বাড়ির খোঁজ খবর এখান থেকে নিতে পারিস।